উত্তর। তাহলে আমার একটা রিকোয়ারমেন্ট শেষ, একটা রিকোয়ারমেন্ট শেষ। আরেকটা রিকোয়ারমেন্ট আছে, বলছে যে দেখো যে কোন ব্যাংকে টাকা রাখা জনাব রহিমের জন্য যুক্তিযুক্ত। কোন ব্যাংকে টাকা রাখা জনাব রহিমের জন্য কি যুক্তিযুক্ত। তাহলে আমরা দেখি দুইটা ব্যাংকের কথা বলছে, একটা এ ব্যাংক আর একটা হলো কি বি ব্যাংক। আমরা তো এ ব্যাংক বের করে ফেলছি, তাই না? এখন আমরা দেখবো বি ব্যাংকের টাকা বের করে দেখবো আসলে কোন ব্যাংকে টাকা রাখা রহিমের জন্য কি যুক্তিযুক্ত, তাই না? তাহলে এটা আমরা করে দিই। এখন লিখবা যে গ নম্বরে থাকে তো প্রশ্নটা, গ হতে পাই বা প্রাপ্ত, তাই না? গ হতে পাই, যেহেতু গ নম্বরে থাকবে এরকম প্রশ্ন। তাহলে যে জনাব রহিমের এ ব্যাংকের বর্তমান মূল্য কত টাকা? 2,96,725.70 টাকা। এরপরে লিখবেন জনাব রহিমের বি ব্যাংকের, এমনকি বি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য নির্ণয় করতে হবে না? বি ব্যাংকের বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য সূত্র কি এখানে? এখন কি বলছে? এখন বলছে মাসিক চক্রবৃদ্ধি, তাই না? তাহলে কি সূত্র একই থাকবে নাকি সূত্র চেঞ্জ হয়ে যাবে? সূত্র কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে কি লিখবো আমরা? পিবি ইকুয়াল উপরে কি এফবি ঠিকই থাকবে, তাই না? 1 থাকবে, আর আই যাবে কি উপরে, এম যাবে নিচে। হ্যাঁ, এরপরে কি এন গুণন এম, এইটাই খালি পার্থক্য। মানে কি আয়ের সাথে ভাগ হবে কি এম, আর এন এর সাথে গুণ হবে কি এম। এটাই শুধুমাত্র, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে দেখো আবার এই সেম ভাবে আমরা অঙ্কগুলো করে ফেলি। আমাদের ভবিষ্যৎ মূল্য কত টাকা দেওয়া আছে? 5 লক্ষ টাকা। ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে? মানে ভবিষ্যতে কত টাকা পেতে চাই? 5 লক্ষ টাকা, তাই না? এরপরে সূত্রের 1। এখন ওই যে আমরা কিভাবে আয়ের মান নির্ণয় করি শিখালাম একটু আগে, আয়ের মান কিভাবে করতে হয়। তাহলে আয়ের মান কত দেওয়া আছে? 10%। তাহলে আমরা কি বসাবো? 0.1 বসালেও হবে, 10 বসালেও হবে। 0.1 বসালেও হবে, 10 বসালেও হবে। এখন বলছে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধি মানে এম এর মান কত শিখেছিলাম না? মাসিক চক্রবৃদ্ধি মানে কি? এম এর মান 12। তাহলে এম এর মান কত? 12। এখন আমার বছর কত দেওয়া আছে? এন এর মান তাহলে কত হবে? 5। আর এম এর মান তো আমরা লিখে ফেলছি না? তাহলে লিখে ফেলছি কত টাকা? এম এর মান হলো 12। এখন এই অঙ্কের মধ্যে মানে একবারে করা যাবে না, আগে কি করতে হবে? এইটুকু করা লাগবে, তারপরে যে মানটা আসবে সেটা দিয়ে এটারে ভাগ করলে তোমার একুরেট অ্যান্সার আসবে, ঠিক আছে? যদি একবারে করতে যাও অ্যান্সার কিন্তু একুরেট নাও আসতে পারে, অনেক সময় আসে না। আর আগে এই যে এতটুকু করে নিবা, করে নেওয়ার পরে তোমার কি এটা দিয়ে এটারে ভাগ দিতে হবে। এখন তাহলে করো তো এটা। তাহলে 5 বার কত? 60 না? এই দেখো আগে এতটুকু করবা একদম একুরেট অ্যান্সার আসার জন্য। আমার কথা শুনো, আগে এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে না এতটুকু করবা, করার পরে যে অ্যান্সারটা আসবে ওটার উপরে কি দিবা? পাওয়ার। পাওয়ার কত? 60। 60 দেওয়ার পর যেটা আসবে ওইটা কি নিচে বসাই দিবা। এই যে তাহলে আমরা করে ফেলছি। তাহলে উপরে আছে হলো 5 লক্ষ আর নিচে হলো 1.645308। কয়টা সংখ্যা নিতে বলছিলাম? 6টা। হ্যাঁ, এখন এটাকে দিয়ে উপরটাকে ভাগ করলেই কি আবার
বর্তমান মূল্যটা কি হয়ে যাচ্ছে, বি ব্যাংকের বর্তমান মূল্য বের হয়ে যাচ্ছে। তাহলে 5 লক্ষ ভাগ দেখো এখানে আসলো কত, 3,03,894.46 টাকা। কত আছে, 3,03,894.46 টাকা। আচ্ছা, এখন প্রশ্নটা বলছি কি যে কোন ব্যাংকে টাকা রাখা রহিমের জন্য কি যুক্তিযুক্ত। এখন দেখতে হবে যে এ ব্যাংকে মানে এ ব্যাংকে কত টাকা রাখতে হতো, আমার এ ব্যাংকে কত টাকা রাখতে হতো, এ ব্যাংকে রাখতে হতো 2,96,725.70 টাকা। আর এখানে রাখতে হচ্ছে কত, 3,03,894.46 টাকা। তাহলে আমি কোন ব্যাংকে টাকা রাখবো, যে ব্যাংকে বেশি টাকা রেখে 5 লক্ষ টাকা পাবো, নাকি যে ব্যাংকে কম টাকা রেখে 5 লক্ষ টাকা পাবো, বলো। তাহলে যে ব্যাংকে কম টাকা রেখে আমার টার্গেটেড টাকাটা পাবো, মানে কি 5 লক্ষ টাকা পাবো, সেই ব্যাংকেই কি আমি টাকা রাখবো। রহিম সাহেবের তাহলে উচিত কি কোন ব্যাংকে টাকা রাখা, এই ব্যাংক। কোন ব্যাংকে, এই ব্যাংকে। তাহলে নিচে কি লিখে দিবেন, জনাব রহিম সাহেবের এ ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত। কি লিখে দিবেন, জনাব রহিম সাহেবের এই ব্যাংকে টাকা রাখা কি যুক্তিযুক্ত, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কি লিখবেন, জনাব তাহলে এ ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত। আচ্ছা, এটা কি বুঝেছ। তাহলে দুইটা অঙ্ক আমরা কিভাবে করলাম, যে একটা হলো কি আমাদের সাধারণ সূত্র, মানে বার্ষিক সুদ বললে বছরে একবার সুদ দিলে কি সাধারণ, আর যদি ত্রৈমাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক এরকম বলে তাহলে কি আমাদের কি চক্রবৃদ্ধি সূত্র বসাইতে হবে, তাই না। তাহলে একটা হলো সাধারণ সূত্র, আর একটা কি চক্রবৃদ্ধি। আমরা তাহলে বর্তমান মূল্য মোটামুটি শিখে গেলাম, তাই না। বর্তমান মূল্য তাহলে মোটামুটি শিখে গেলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।